নেট জগতে আজকে সব থেকে বড় খবর যেটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারা হলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে জুতো ছুঁড়ে মারা হলো। এবং এই সেই বিচারপতি যিনি বলেছিলেন যে যাও নিজের ভগবানকে বলো, যাও নিজের ভগবানের জন্য প্রার্থনা করো। সেই বিচারপতির দিন শুরু হয়েছে সোমবার দিন জুতো ছোড়া নিয়ে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। মানে আমার সত্যি ভাবতে অবাক লাগছে যে এরকম ঘটনাও আমাকে কভার করতে হতো এবং এইরকম ঘটনাও দেশে ঘটবে, যেখানে আপনারা জানতে পারছেন যে দেশের প্রধান বিচারপতি যিনি প্রত্যেককে ন্যায় বিচার দেন, ওনার দিন শুরু করতে হয়েছে জুতো দিয়ে। অর্থাৎ ভরা এজলাসে সমস্ত মানুষের সামনে একজন আইনজীবী যিনি প্রধান বিচারপতির থেকে বয়সে অনেকটাই বড়, অভিজ্ঞতা যথেষ্ট রাখেন, তিনি জুতো ছুড়লেন বেঞ্চের দিকে, ছুড়ে বললেন যে सनातन अपमान नहीं सहेगा हिंदुस्तान, सनातन का अपमान नहीं सहेगा हिंदुस्तान। মানে হচ্ছে যে সনাতন ধর্মের অপমান হিন্দুস্তান ভারতীয় সহ্য করবে না। এই কথা বলে ভরা এজলাসে প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে দিলেন একজন আইনজীবী এবং সমস্ত কিছু কেমন যেন তোলপাড় হয়ে গেল। সবাই ভাবতে থেকে গেল যে এত বড় আস্পর্ধা এবং সাহস, কে সেই ব্যক্তি। একটু ডিটেলস আপনাদেরকে জানাই যে সোমবার দিন নর্মালি যেমন আদালত হয় সেরকম ভাবে আদালতের স্টার্টিং হয়েছিল। প্রধান বিচারপতি নিজের বাড়ি থেকে সুস্থভাবে এসে তিনি বিচার দেওয়ার জন্য বসেছিলেন নিজের বেঞ্চে এবং হঠাৎ করে যখন হিয়ারিং স্টার্ট হয় তখন একজন আইনজীবী স্লোগান দিতে শুরু করে দেন। স্লোগান দিতে থাকেন যে হিন্দুস্তান মে সনাতন ধর্ম কা অপমান नहीं सहेगा, नहीं सहेगा हिंदुस्तान सनातन धर्म का अपमान। এটা বলার সঙ্গে সঙ্গে সেই আইনজীবী নিজের জুতোটি খুলে প্রধান বিচারপতির দিকে উদ্দেশ্য করে জোরে ছুঁড়ে দেন এবং ছুঁড়তেই আশেপাশে যে সমস্ত রক্ষা কর্মীরা ছিলেন ওনারা ছুটে আসেন এবং সেই আইনজীবীকে ধরে নেন। ধরে নেওয়ার পরেও বিষয়টি থেমে থাকেনি, প্রত্যেকে অবাক চোখে দেখতে থেকে গেল যে প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে দিয়েছে। আর তখনই মাথায় এলো যে এই স্লোগানের সাথে এই ঘটনার সম্পর্ক হচ্ছে সনাতন ধর্মকে নিয়ে। আমাদের মাথায় তখনই চলে এলো, প্রত্যেকেই আমরা বুঝতে পারলাম যে সেই খাজুরাওতে যে বিষ্ণু মূর্তি নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, সেই কন্ট্রোভার্সিতে ইনি সেই প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি মন্তব্য করেছিলেন, তিনি মামলাটি খারিজ তো করেছেনই, প্লাস তিনি মন্তব্য করেছিলেন যে যাও নিজের ভগবানকে বলো, যাও নিজের ভগবানের কাছে প্রার্থনা করো। এবং সেখান থেকে সূত্রপাত, যার উত্তরে আজকে রিয়াকশন আপনারা দেখতে পেলেন এবং প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়া হয়। জুতো ছোড়ার পর সেই জুতোটি বেঞ্চ অব্দি না পৌঁছালেও কিছুক্ষণের জন্য পুরো এজলাস থমকে যায়, সবাই চুপ হয়ে যায়। বি.আর. গাভাই হিয়ারিং শুনতে শুনতে তিনি থেমে যান, সমস্ত কিছু সাইলেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর আবার বি.আর. গাভাই এসে এই ঘটনাটির সম্পর্কে জানান যে যা ঘটেছে তা কোনোভাবেই আমাকে বিচলিত করবে না আর এই ঘটনা আমাকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলে তিনি পুরো সিচুয়েশন যাতে নর্মাল হয় সেই কারণে বাকি লয়ারদেরকে ডেকে নর্মালি হিয়ারিং করা শুরু করে দেন। কিন্তু নর্মালি হিয়ারিং করা হলো, বিষয়টা কি এতটা নর্মাল থাকলো? বিষয়টা কি সত্যি এতটা নর্মাল থাকলো? এই বিষয়টা নর্মাল থাকলো কিনা না থাকলো সেটা জানতে গেলে আপনাকে সেই আইনজীবীর ইতিহাস জানতে হবে যে আইনজীবী জুতো ছড়েছেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। সুতরাং ধরুন আপনি ইনভেস্ট করলেন $50 আর সেটা হয়ে গেল $700 বা $900 বা তার থেকেও বেশি। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ বেশ কিছু ফ্যাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। ইথেরিয়াম যেখানে যদি $50 আপনি ইনভেস্ট করে থাকতেন তাহলে আজ সেটা হতো প্রায় $900। টেসলা যেখানে আপনি সেম অ্যামাউন্ট যদি ইনভেস্ট করতেন তাহলে আজ সেটা হতো প্রায় $750। এরকমই এনভিডিয়া যা এখন 10 গুণ বেড়েছে। প্রফেশনাল ট্রেডাররা প্রত্যেকদিন এরকমই প্রফিট করে থাকে, কারণ তাদের কাছে রয়েছে অ্যানালিটিক্স, রয়েছে সিগন্যাল এবং স্পেশাল টুলস যা সাধারণ মানুষের জন্য ব্যবহার করা একদম বন্ধ। কিন্তু পকেট ব্রোকার সমস্ত কিছু পাল্টে দিয়েছে। পকেট ব্রোকার অ্যাপ প্রফেশনাল ট্রেডারদের থেকে সিগন্যাল দেয় এবং আপনারা একটি ক্লিকের মাধ্যমে তাদের সেম মুভ ফলো করে ট্রেড করতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন। পকেট ব্রোকার অ্যাপ শুধুমাত্র তাই নয়, ডিরেকশন, টাইমিং এবং কনফিডেন্স লেভেলও আপনাদেরকে দেবে। পকেট ব্রোকার অ্যাপের ইন্টেনশনও হয়ে যায় যাতে আপনারা প্রফিট করেন, কারণ তারা ছোট্ট কমিশন খায় ট্রেডারদের কাছ থেকে। এবং শুধু তাই নয়, ভারতে 10 বছর ধরে এই অ্যাপ মার্কেট লিডার রয়েছে এবং এটি সম্পূর্ণ লিগাল আর ট্রাস্টেড। আমিও প্রথমবার যখন ইনভেস্ট করেছিলাম তখন খুব কম অ্যামাউন্টে করেছিলাম যাতে আমারও খুব বেশি ক্ষতি না হয় বা সেই টাকা হারালে আমি যেন খুব বেশি ভয় না পেয়ে যাই। চলুন এবার আমি আপনাদেরকে একটি সিগন্যাল নিয়ে দেখাই। দেখুন আমি কপি করলাম। এই সিগন্যাল 100% ট্রান্সপারেন্ট, কারণ এখানে আপনারা পারফরমেন্স এবং সাকসেস রেট দেখতে পাবেন এবং আমি প্রফিট করতে পেরেছি। আর দেখুন আজকে আমার ব্যাংক ব্যালেন্স
নিচের লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া লিঙ্ক দিয়ে রেজিস্টার করুন। আমার দেওয়া প্রোমো কোড SOAN ব্যবহার করলে আপনারা ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। শেষে এটুকুই বলবো যে ট্রেডিং এ কিন্তু বড়সড় রকমের লস হবার ঝুঁকি থাকতে পারে। সমস্ত ইনভেস্টরের জন্য সিস্টেম এইরকম একই সিস্টেম কিন্তু উপযুক্ত নাও হতে পারে। সুতরাং এমন অ্যামাউন্ট ইনভেস্ট করবেন যেটা হারিয়ে গেলে বা ক্ষতি হলে আপনার বড়সড় যেন ক্ষতি কিছু না হয়ে যায়। অর্থাৎ ট্রেড করবেন, নিজের দায়িত্বে করবেন। চলুন এবার ভিডিওতে ফেরা যাক। যে আইনজীবীর কথা আমি আপনাদেরকে বললাম যে ভরা এজলাসে যখন তিনি জুতো ছুড়লেন তখন ধরপাকড় করা হয় এবং আইনজীবীর নাম হচ্ছে রাকেশ কিশোর। এতটা সাহসিক একজন আইনজীবী যাকে ধরপাকড় করার পর ওনার হাত থেকে একটি চিরকুট পাওয়া যায়, সাদা রঙের চিরকুট পাওয়া যায়। যে চিরকুটে লেখা ছিল যে মেরা সন্দেশ হর সনাতনী কে লিয়ে হ্যায়, সনাতন ধর্ম কা অপমান नहीं सहेगा हिंदुस्तान। অর্থাৎ আমার এই যে সন্দেশ, অর্থাৎ এই যে জুতো ছুড়লেন, এটাকে সাপোর্ট করা যায় না, কিন্তু তিনি এটা বোঝানোরই চেষ্টা করলেন যে আমার সন্দেশ সমস্ত সনাতনী ধর্মের লোকের জন্য হচ্ছে, যে সনাতন ধর্মের অপমান ভারতীয়রা সহ্য করবে না, হিন্দুরা সহ্য করবে না। আর এখান থেকে উঠে আসে খাজুরাওয়ের যে ভয়ঙ্কর কমেন্টারি, এটা অদ্ভুত রকম কমেন্টারি করেছিলেন প্রধান বিচারপতি এই BR গবাই, যিনি বলেছিলেন যে মামলা তো খারিজই করেছিলেন আর বলেছিলেন যে বিষ্ণু ভগবানের যখন মূর্তি সঠিক করতে হয়, ঠিক যদি করতে হয়, মেরামত যদি করতে হয়, তাহলে যাও নিজে ভগবানকে বলো, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো। তো এই বিষয়টা কোথাও না কোথাও এই আইনজীবী রাকেশ কিশোরকে ভীষণ ভাবে আঘাত দেয়। আর এই কারণেই বিশেষভাবে আমরা বলবো যে রাকেশ কিশোরকে আঘাত দিয়েছিল, কারণ এই আইনজীবী যে সরাসরি কোনো দলের সাথে যুক্ত বা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাক্টিভলি কাজ করেন তা নয়, এমন কোনো তথ্য পাওয়া যায়নি, বা কোনো ভীষণ উচ্চ পরিচিত মামলা তিনি ডিল করেছেন তাও নয়, বা BR গবের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে তাও নয়, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তার ধর্মের প্রতি যে অসম্মান করেছিলেন প্রধান বিচারপতি BR গবাই, যার কাজ হচ্ছে বিচার দেওয়া, নাকি কোনো ধর্মকে অপমান করা, যে বিচারপতি সমস্ত ধর্মকে একই চোখে দেখার কথা বলেও বিচার দেওয়ার সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক দিয়ে বিচার দিচ্ছেন এবং এরকম টাইপের কমেন্টারি পাস করছেন যে যাও ভগবানকে বলো। তো সেই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারেননি এই আইনজীবী। তারই উত্তরে তিনি জুতো মেরে এটা বোঝানোর চেষ্টা করলেন, জুতো ছুঁড়ে এটা বোঝানোর চেষ্টা করলেন যে একজন বিচারপতি যিনি এতটা বড় জায়গায় বসে থেকে যখন ধর্মকে নিয়ে ডিসক্রিমিনেট করছে, সেটাকে মানা যায় না, ওনার কাছ থেকে বিচারের আশা রাখা যায় না, আস্থাই রাখা যায় না, সাধারণ মানুষের আস্থাই নেই, এটাই বোঝানোর চেষ্টা করলেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে দিই যে এই ব্যক্তি যেখানে থাকেন, এই আইনজীবী, সেটা হচ্ছে ময়ূর বিহার এলাকায় থাকেন এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ সদস্য ছিলেন। এখন নেই, এখন ওনার বয়সই হচ্ছে 71 বছর, মানে একদম বয়স্ক লোক আর অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি, যিনি প্রধান বিচারপতি BR গবাইয়ের থেকেও বয়সে বড়। ওনাকে আটক করা হলেও কিছুক্ষণ পরেই মুক্তি দেওয়া হয়, যেখানে আলটিমেটলি ঘটনাটিকে সাপোর্ট করা যায় না, কিন্তু এখান থেকে খুব ভালোই বোঝা যায় যে প্রধান বিচারপতি BR গবাই এই প্রথমবার এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন, যেখানে ওনাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেওয়া হলো যে আপনার কাজ হচ্ছে বিচার দেওয়া, আর সাধারণ মানুষ যাতে আপনার বিচারের প্রতি আস্থা রাখে সেই জায়গাটা ধরে রাখা, নাকি ভগবান, ধর্ম আর সেই ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করা, যেটা কি করেছেন প্রধান বিচারপতি। তাই ওনার জায়গা কি, ওনার কাজ কি, ওনার কতটা করা উচিত, ঠিক কতটা এখতিয়ার, সেই কথাই কোথাও না কোথাও মনে করানোর চেষ্টা করলেন এই আইনজীবী রাকেশ কিশোর। যদিও ধরনটা ঠিক ছিল না, কিন্তু বোঝানোর এটাই চেষ্টা করলেন। তার পাশাপাশি এবার আমি আপনাদেরকে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের SIR কে নিয়েও আপডেট দিয়ে দিই, কারণ আপনারা জানেন যে প্রত্যেক মুহূর্তের আপডেট আমি আপনাদের সামনে আনছি যে SIR প্রসেস কতটা এগিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে বেশ কিছু 4 জনের সদস্যের টিম পাঠানো হচ্ছে 8 অক্টোবর এবং 9 অক্টোবর, যারা রাজ্যে ভিজিট করতে আসতে চলেছেন। আর ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে 4টি জেলাকে বেছে নেওয়া হয়েছে, যে জেলার দিকে অতিরিক্ত নজরদারি দেওয়ার কথা বলেছেন, এবং যে 4 জন সদস্যের টিম আসতে চলেছেন রাজ্যে, ওনারা প্রত্যেকেই গ্রাউন্ডে গিয়ে সেই জেলায় চেক করবেন যে SIR করার জন্য কতটা এই সমস্ত জেলা প্রস্তুত হয়েছে এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই সমস্ত জেলায় SIR করাটা কতটা দরকার। সেই কারণে, যদিও আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট খবর দিয়ে দিই যে উত্তরবঙ্গের জেলা শাসকদের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটা আপাততর জন্য অব্যাহতি দেওয়া হয়েছে সেই সমস্ত জেলা শাসককে, কারণ উত্তরবঙ্গের পরিস্থিতি এখন অত্যন্ত ভয়ঙ্কর। ওনারা এখন সেই উত্তরবঙ্গের কাজ নিয়ে ব্যস্ত। যদিও এই মাসের মধ্যেই ডেট ডিসাইড করা হবে যে কমিশনের কর্তারা কবে
উত্তরবঙ্গের জেলা শাসকদের সাথে বৈঠক করবেন। আপাতত 8 তারিখে যেটা ডিসাইড করা হয়েছে, যেটা অলরেডি কমিশনের দিক থেকে ডেট ডিসাইড করা হয়ে গেছে, যে 4 জেলাকে নিয়ে বৈঠক করা হবে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাকে অত্যন্ত কড়া নজরে দেখা হচ্ছে, সেই জেলার অবস্থান, ভৌগোলিক অবস্থান এবং ভোটারদের জন্য, যেখান থেকে একাধিক ফেক ভোটারের অভিযোগও দিল্লির নির্বাচন দপ্তরে জমা পড়েছে। সেই কারণে 8 তারিখে সকাল 10টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকতে চলেছেন ওয়েস্ট বেঙ্গলের ভারপ্রাপ্ত সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনারের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং সেই দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন, যেখানে ভিডিও কলের মধ্যে থাকছেন এডিএম, ওসি, এসডিও, ইআরও এবং জেলা ভিত্তিক ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকটি হবে। শুধু তাই নয়, 8 তারিখে দুপুর বেলাতেও বৈঠক করা হবে, যেখানে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বৈঠক হবে। আবার সেই দিনই বিকাল বেলায় বৈঠক হবে বারাসাত জেলা শাসকদের সঙ্গে। 8 তারিখের কর্মসূচি সম্পূর্ণরূপে বুঝতে পারলেন যে উত্তর 24 পরগনাকে ঘিরেই হচ্ছে। 9 তারিখে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে জেলা শাসকদের সাথে বৈঠক করা হবে, যেখানে উপস্থিত থাকবেন এসডিও, ওসি, ইআরও এবং জেলা ভিত্তিক যে সমস্ত কর্মীরা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের সাথে কমিশনের কর্তারা বৈঠক করবেন। অর্থাৎ পুরোপুরি ভাবে 4 জেলাকে দেখা হচ্ছে যে এসআইআর করার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত কিনা, এবং এর মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারলেন যে রাজ্যে যখন এসআইআর শুরু হবে, প্রসেস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং একদম ভাবে যখন নেমে পড়বে জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যেকটা কর্মীরা এসআইআর করানোর জন্য, তখন এই 4 জেলা থেকে এসআইআর করা শুরু হবে, যার গ্রাউন্ড ভেরিফিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডেট পর্যন্ত ডিসাইড করে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে। সেই কারণেই রাজ্য সফরে আসছেন দিল্লি থেকে কমিশনারের কর্তারা। বাকি কি হয় পুরো বিষয়টার দিকে নজর থাকবে। বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।